লেকচার 5 শুরু করব। কোর্সটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ করোশন। তো আজকের টপিক আমরা দুটো জিনিসকে বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে করোশন সেলের মধ্যে একটা স্পেশাল সেল আমরা দেখব, জানার চেষ্টা করব, সেটা হচ্ছে গ্যালভানিক সেল। সেটা হচ্ছে কপার জিঙ্ক একটা সেল আছে, সেই সেলটাকে বোঝার চেষ্টা করব। আর সেই সঙ্গে আমরা আরও কিছু জানবো, যেমন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইলেকট্রোকেমিস্ট্রিতে রয়েছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। সেটা আমরা একটু জানবো। এই স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সম্বন্ধে আরও একটু পরে জানার চেষ্টা করবো, বাট আজকে কিছুটা ইন্ট্রোডাকশন আমরা দেব। তো আমরা আগের ক্লাসগুলোতে যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে করোশন যদি হয় সেখানে করোশন সেল ফর্ম হবে, সেখানে 4টে কম্পোনেন্ট থাকবে, ক্যাথোড, অ্যানোড, দুটো ইলেকট্রোডস, আর কন্ডাক্টর থাকবে, ইলেকট্রোলাইট থাকবে, এবং সেখানে মাল্টিপল অ্যানোডিক, মাল্টিপল ক্যাথোডিক রিয়াকশন থাকতে পারে, কিন্তু চার্জ কনজারভেশন সব সময় মেনটেন হবে। আর যখনই আমরা মাল্টিপল ক্যাথোডিক কিংবা অ্যানোডিক রিয়াকশন হবে, তখন কিন্তু আমরা দেখব কখনো পার্টিকুলার একটা মেটাল কম্পোনেন্ট সেটা স্পেসিফিক্যালি মানে প্রেফারেন্সিয়ালি ক্যাথোড হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখব যে আমরা সেম মেটালটাই ক্যাথোড কিংবা অ্যানোড হিসেবে কাজ করছে। এইটা আমরা গত ক্লাসে শেখার চেষ্টা করেছি, এবং 4টে এক্সাম্পল আমরা দিয়েছি। একটা এক্সাম্পলে আমরা দুখানা অ্যানোডিক রিয়াকশন, একখানা ক্যাথোডিক, আর বাকিগুলোতে মাল্টিপল ক্যাথোডিক আর একটা অ্যানোডিক রিয়াকশন দেখিয়েছি। তা এইবারে আমরা একটা সেল দেখা যাক, সেটা হচ্ছে জিঙ্ক কপার সেল। সেই সেলটার ডিজাইন হচ্ছে একটা বিকার থাকবে, সেই বিকারে আমি কপার সালফেট সলিউশন নিলাম, এবং কপার সালফেট সলিউশন কিন্তু সলিউবল, অ্যাকুয়াস সলিউশন যেটা, সেটা সলিউবল। এবারে এখানে একটা কপার প্লেট আমি ডুবিয়ে দিলাম, এবং কপার প্লেটটা ধরা যাক পিওর কপার প্লেট। আর এখানে আমি আর এই কনসেন্ট্রেশনটা এমন নিয়েছি যাতে কপার প্লাস 2 কনসেন্ট্রেশন, সেটা আমি ধরে নিচ্ছি 1 মোল। ওকে, আমরা অ্যাক্টিভিটি হিসেবেও দেখতে পারি। আমি বলতে পারি অ্যাক্টিভিটি অফ কপার 2 প্লাস ইকুয়াল টু 1, এবং যদি আমি ওটাকে সিম্পল আইডিয়াল কন্ডিশন ধরি, তখন দেখা যাবে যে কনসেন্ট্রেশনটাও 1 হচ্ছে। আর এখানে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট, অ্যাক্টিভিটি আমি এইভাবে দেখতে পারি, গামা সি, এইটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিশিয়েন্ট। আর এইটা আমি যেহেতু আইডিয়াল ধরেছি, আইডিয়ালের ক্ষেত্রে এটাকে 1 ধরে নিচ্ছি। তো এরকম একটা কন্ডিশন হচ্ছে। আর এটাকে আমি একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে রেখেছি। এখানে টেম্পারেচার এবং প্রেসারটাকে আমি স্পেসিফাই করব। টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ওকে, এই কন্ডিশনটা আমি ধরেছি। এটাকে আর একটা ভাবে বোঝানো যায়, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। এটাকে আমি ধরতে পারি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেসার। তো অর আমি বলতে পারি SATP। ওকে, এই কন্ডিশন আমি নিচ্ছি। আর একটা দিকে আর একটা সেল বানাই, এখানে আমি জিঙ্ক সালফেট নিয়েছি, এটাও সলিউবল ওয়াটারেতে। এবারে ওইখানে একইভাবে জিঙ্ক 2 প্লাস কনসেন্ট্রেশনটাকে আমি 1 মোলে রেখেছি। ওকে, আমি অ্যাক্টিভিটি অফ জিঙ্ক 2 প্লাস 1, আর এখানে গামা জিঙ্ক 2 প্লাস হচ্ছে 1, যেহেতু আইডিয়াল। ওকে, এই কন্ডিশন আমি মেনটেন করছি। এখানে আমি পিওর জিঙ্ক নিচ্ছি, পিওর জিঙ্ক প্লেট, পিওর জিঙ্ক প্লেট নিয়েছি। আর এই দুটো সলিউশনের মাঝখানে আমি একটা সল্ট ব্রিজ লাগিয়ে দিলাম, সল্ট ব্রিজ। এই সল্ট ব্রিজটার কাজ হচ্ছে
আমি যখন এই দুটো টার্মিনালকে কানেক্ট করে দেবো, দুটো ইলেকট্রোডকে, দুটো মেটাল রডকে যদি আমি কানেক্ট করে দিই, এইটা একটা দেখব সেখানে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দেবো কারেন্ট ফ্লো হচ্ছে। এই সেই কারেন্ট ফ্লো হওয়ার সময় সার্কিটটা কমপ্লিট হচ্ছে, তখন দেখব যে কারেন্টটা কিন্তু পুরো কপার থেকে জিঙ্কে যাবে, আবার ওই সলিউশনের থ্রু দিয়ে কারেন্টটা ওই সল্ট ব্রিজের থ্রু দিয়ে আমার ট্রান্সমিট করবে। এই সল্ট ব্রিজটার কাজ হচ্ছে চার্জটাকে ট্রান্সফার করা একটা এন্ড থেকে আর একটা এন্ড, জিঙ্ক বিকার থেকে কপার বিকারে। এবং এর জন্য কিন্তু এখানে কোনো ক্যাথোডিক অ্যানোডিক রিয়াকশন হয় না, এখানে চার্জ এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জের মাধ্যমে হয়। সেখানে আমরা কেসিএল দিতে পারি অথবা সোডিয়াম সালফেটও থাকতে পারে। সেই জিনিস দিয়ে আমরা চার্জ এক্সচেঞ্জ মেকানিজমে আমরা কারেন্টটাকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাই। এই সল্ট ব্রিজটা তখন সেই কারণে কাজে লাগে। এখানে দেখা যাবে, এটা যদি আমি এইবারে দেখব, এটাকে কিছুক্ষণ রাখলাম, রাখার পরে প্রথমে কিন্তু আমি কানেক্ট করিনি, এই কপার এবং পিওর জিঙ্ক রডটাকে কিন্তু কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করিনি। আমি এই দুটো রড কিন্তু একটা পোটেনশিয়াল ডেভেলপ করবে। সেই পোটেনশিয়াল কত পোটেনশিয়াল ডেভেলপ করছে সেটা জানার জন্য আমার কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেল লাগে। সেই স্ট্যান্ডার্ড সেলটা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট সেল হচ্ছে হাইড্রোজেন সেল, ঠিক আছে? এবং সেটাও একটা ইলেকট্রোড। সেই হাইড্রোজেন ইলেকট্রোডটা কিভাবে হয় আমি দেখছি। একটা হাইড্রোজেন ইলেকট্রোড আমি বানাতে পারি। হাইড্রোজেন ইলেকট্রোড বানাতে পারি, সেটা কিভাবে বানাবো? আমি একটা বিকার নিলাম, সেই বিকারে আমি এমন একটা স্পেসিফিক কন্টেনার নিলাম এবং ওইখানে একটা ওয়্যার আমি ভেতর দিয়ে নিয়ে গেলাম। ওয়্যারটার কালারটাকে আমি চেঞ্জ করে দিই। লেটস সে আমি একটা ওয়্যার নিয়ে গেছি, আর ওয়্যারের নিচে আমি একটা জালির মতো রেখেছি। এইটা হচ্ছে নাথিং বাট, এটা হচ্ছে একটা প্লেট, থিন প্লেট। এই প্লেটটা হচ্ছে প্ল্যাটিনাইজড প্ল্যাটিনাম প্লেট। ওকে, একটা থিন শিট বলা যেতে পারে। ওকে, এইটা একটা থাকবে, আর এইখানে থাকবে, এই বিকারের মধ্যে আমি রাখবো হচ্ছে HCl অ্যাসিড রাখবো। ওকে, আর এটাও 1 মোলার HCl অ্যাসিড। আর এইটা দিয়ে আমি কি করব, হাইড্রোজেন গ্যাস, পিওর হাইড্রোজেন গ্যাস ফ্লো করব। আর এই হাইড্রোজেন গ্যাসের প্রেশারটা হবে 1 অ্যাটমসফিয়ার। ওকে, এই প্রেশারে আমি হাইড্রোজেন গ্যাসটা ফ্লো করব। এইটা হচ্ছে নাথিং বাট একটা হাইড্রোজেন ইলেকট্রোড। আর এইটা আমি এই তারটাকে আমি যদি নিয়ে যাই, এইটার সঙ্গে আমি কানেক্ট করতে পারি কোনো একটা সেলকে। এই হাইড্রোজেন ইলেকট্রোডে আমি কিন্তু যদি এইরকম একটা কন্ডিশন মেনটেন করে এবং সেখানে আমি টেম্পারেচার প্রেশারটাকে রাখবো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেশারে আমি যখন রাখবো সিস্টেমটাকে, তখন এইটার যে পোটেনশিয়াল হবে সেই পোটেনশিয়ালটাকে কিন্তু আমরা অ্যাসাইন করি একটা ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে পোটেনশিয়ালটা হচ্ছে হাইড্রোজেন, এটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে 0 ভোল্ট। এটাকে আমরা অ্যাসাইন করি, ঠিক আছে? এবং অ্যাসাইন করার কারণ হচ্ছে একটাই, তখন আমরা পরে যখন থার্মোডাইনামিক্সে ঢুকবো তখন দেখব একটা প্যারামিটার হয়, সেটার নাম হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এখানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন, এবং সেটা যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার নিচ্ছি, প্রেশারটা 1 অ্যাটমসফিয়ার রাখা হয়েছে, প্রেশার অফ হাইড্রোজেন গ্যাস, তাই জন্য এই একটা ছোট্ট একটা 0 সাবস্ক্রিপ্ট 0 সুপারস্ক্রিপ্ট 0 আমরা লাগাই। এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই স্মল 0টা, এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। এই ভ্যালুটা আমরা 0 দিয়ে নিই, 0 জুল পার মোল। আবার
এটাকেও আমরা 0 জুল পার মোল, এটাকে অ্যাসাইন করা হয়। ঠিক আছে, এই অ্যাসাইন করার একটা অদ্ভুত সুবিধা আছে, সেই সুবিধাটা আমরা পরে জানবো যখন থার্মোডাইনামিক্সটা আরো ভালো করে জানবো। এখন বোঝা যাচ্ছে, এখন শুধু জানা গেল যে একটা ইনফরমেশন গ্যাদার হলো যে এরকম একটা সেল ডিজাইন হয় এবং সেখানে এর যে পোটেনশিয়ালটা জেনারেট করে সেটাকে আমরা অ্যাসাইন করে দিই, সেই ভ্যালুটা হচ্ছে 0। আর যেহেতু এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে রয়েছে, এটাও কিন্তু আমরা একটা 0 ধরবো, সাবস্ক্রিপ্ট 0, এবং এটাকে আমরা নোটিফাই করব H প্লাস H2। এবং এটা হচ্ছে যেহেতু H প্লাসটা উপরে আছে, তাই জন্য এটাকে আমরা সবসময় রিডাকশন মোডে ধরবো। এটার মানে হচ্ছে এই যে এইভাবে লিখেছি, এটার মানে হচ্ছে 2H প্লাস প্লাস 2 ইকুয়াল টু H2, এবং এই তখন এই ভ্যালুটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। এবং যেহেতু স্ট্যান্ডার্ড, আমি কিভাবে নমেনক্লেচারটা লিখবো, স্ট্যান্ডার্ড, কিসের স্ট্যান্ডার্ড, কি জেনারেট করছে, হাইড্রোজেন, তার মানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন রিডাকশন পোটেনশিয়াল। এটা কি আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড বলি। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটার ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। এবং যেহেতু আমি এটা রিডাকশন মোডে রেখেছি, এবারে এটাকে আমি এটার সঙ্গে কানেক্ট করব। এই কানেকশন মেথডটাও কিন্তু পরে আবার ভালো করে জানবো। এই কানেকশনটা করার জন্য আমরা একটা হাই রেজিস্ট্যান্স পাথে আমরা এই কানেকশনটা করি। এটার সঙ্গে আমি কানেক্ট করে দিলাম স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটাকে আমরা শর্ট ফর্মে লিখি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। ওকে, আর এই যে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন রিডাকশন পোটেনশিয়াল, এটার ভ্যালু হচ্ছে 0। তার মানে এটার পোটেনশিয়াল হচ্ছে E1 যদি ধরি সেটা 0। এইবারে আমি যত এখানে এটা হচ্ছে রিডাকশন মোডে আছে, এবারে আমি দেখব যে এইখানে যদি আমরা ভোল্টামিটার প্লেস করি, দেখব যে কপার, এই যে কপার এন্ডের পোটেনশিয়াল একটা দেখাবে, সেটার পোটেনশিয়াল হয়ে যাবে E0 কপার প্লাস প্লাস or copper plus 2 plus copper equal to 0.34 ভোল্ট। আমি যদি এভাবে মেজার করি 0.34 ভোল্ট হয়ে যাবে। এবার এটাও কিন্তু আমি মেজার করতে পারি, যেহেতু এটা 0, E0টা E1টা 0 হচ্ছে, তাই জন্য আমি ওই যে ভ্যালুটা কপারের ভ্যালুটা পাবো সেটা কিন্তু কপারের অ্যাকচুয়াল ভ্যালু। কারণ এখানে E0 কেন লিখছি, কারণ কপার আয়ন কনসেন্ট্রেশন 1 আছে, কপারটা পিওর, এবং ওই সলিউশনে কিন্তু কপার স্পিসিস অন্য কোনো মেটালিক স্পিসিস কিন্তু নেই। ঠিক আছে, তাই জন্য আমি এটাকে E0 বলতে পারছি। এটাকে বলে রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এবং তার একটা সিরিজ হয়, সেই সিরিজটা আমরা থার্মোডাইনামিক্স করার সময় শিখবো। কিন্তু আপাতত এই সেলটার জন্য আমাদের কিছু ইনফরমেশন লাগছে। এখানেও এরকম একটা জিনিস করতে পারি, একটা রেজিস্টিভ পাথে, হাই রেজিস্টিভ পাথ। হাই রেজিস্টিভ পাথটার জন্য কি হয়, আমি খুব কারেন্ট, কোনো একটা ভোল্টেজ মেজারমেন্টের জন্য কিন্তু কারেন্ট লাগে। বেসিক্যালি ভোল্টেজ ইজ নাথিং বাট IR, তাই তো? যদি রেজিস্ট্যান্সটা আমি বাড়িয়ে দিই, তাহলে কারেন্ট ফ্লোটা অনেক কম করলেও আমি ভোল্টেজটা মেজার করতে পারবো। এবং কারেন্ট ফ্লোটা কেন কম করা হচ্ছে, কারেন্ট ফ্লো যদি বেশি হয়ে যায়, এই যে E1 = 0 সেটা 0 থাকবে না, তখন চেঞ্জ হয়ে যাবে। আমাকে এই 0টা মেনটেন করার জন্য একটা হাই রেজিস্ট্যান্স পাথ দিয়ে নিয়ে যেতে হচ্ছে, যাতে আমার যে ভোল্টেজ জেনারেট হবে, IR হচ্ছে সেই রেজিস্ট্যান্স এবং কারেন্ট, সেই কারেন্ট ফ্লোটা খুব কম হলো, যেহেতু খুব বেশি রেজিস্ট্যান্স আছে, আমার ওই ভোল্টেজটা কিন্তু মেজার হয়ে যাবে। আর ওই ভোল্টেজটা মেজার করার জন্য, ওই যে ভোল্টেজটা মেজার হবে, সেই ভোল্টেজটা কিন্তু ওই ইলেকট্রোডেরই হবে যে ইলেকট্রোডটা মেজার করছি, কারণ হাইড্রোজেনের পোটেনশিয়ালটা আমি 0 রেখেছি। এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ, ওই 0 অ্যাসাইন করার অ্যাডভান্টেজ হচ্ছে ওটাই। ঠিক আছে, হাই রেজিস্টার পাথে যদি আমি এখানেও যদি একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড রেখে দিই, তখন এইখানে যে পোটেনশিয়ালটা আমি পাবো E0 জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, এটা দেখবো -0.76, এই একটা ভোল্টেজ হবে। একদিকে মাইনাস হচ্ছে, একদিকে প্লাস হচ্ছে। এই মাইনাস এবং প্লাস, এটার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা রিয়াকশনকে
ইলেকট্রোকেমিক্যাল হাফ সেল রিয়াকশনকে আমরা রিডাকশন মোডে ভাবছি। রিমেম্বার, রিডাকশন মোডে। কেন? এবারে এখানে বোঝা যাক, জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইকুয়াল টু জিঙ্ক। এটাকে আমরা কিভাবে লিখেছি? উল্টোভাবে লিখেছি, তাই না? এতক্ষণ পর্যন্ত, গত ক্লাস পর্যন্ত কিন্তু উল্টোভাবে লিখেছি। এবারে আমরা সবকিছুই কিন্তু রিডাকশন মোডে লিখছি। কপার 2 প্লাস প্লাস 2 ইকুয়াল টু কপার, দুটোই কিন্তু রিডাকশন। ওকে, রিডাকশন মোডে লিখেছি। এই যখন রিডাকশন মোডে লিখব তখনই কিন্তু ই নট Cu2 প্লাস স্ল্যাশ কপার ইকুয়াল টু 0.34 ভোল্ট হবে, আর এখানে ই নট জিঙ্ক 2 প্লাস প্লাস স্ল্যাশ জিঙ্ক ইকুয়াল টু মাইনাস 0.76 হবে। এটাকে কিভাবে দিচ্ছি? জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, কপার 2 প্লাস কপার। ঠিক আছে, এইভাবে নোটেশন করছে। এইটার ক্ষেত্রে ভ্যালুটা দাঁড়াচ্ছে -76 ই নট। ফাইন, এই দুটোই কিন্তু। আর এখানেও আমি দেখছি শুধু এই সলিউশনের মধ্যে যে ইলেকট্রোলাইটটা রয়েছে সেখানের মধ্যে শুধু জিঙ্ক আয়ন রয়েছে, আর কোনো মেটালিক আয়ন নেই, এবং তার কনসেন্ট্রেশন কি ধরা হয়েছে? 1 মোল। আর জিঙ্কটাও ধরা হয়েছে পিওর, ওখানেও অন্য কোনো অ্যালোয়িং এলিমেন্টস নেই। সেই ক্ষেত্রে এবং টেম্পারেচার প্রেশারটা কিভাবে করা আছে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার। তখনই কিন্তু এই স্ট্যান্ডার্ড কন্ডিশনটা লেখা যেতে পারে। ওই যে নটটা করা আছে না, ওইটা ইন্ডিকেট করছে 1 অ্যাটমসফিয়ার প্রেশার 25 ডিগ্রি সেলসিয়াস। ফাইন, আমরা পরে দেখব স্ট্যান্ডার্ড কন্ডিশন মোর অফ প্রেশার ফাংশন। টেম্পারেচারটা আমার অন্য কোনো টেম্পারেচারও হতে পারে, কিন্তু এখানে স্পেসিফিক্যালি 25 ডিগ্রিতেই করা হচ্ছে। তাই যখন এরকম হয়ে যাবে, এবার আমি দেখলাম যে এটা কিন্তু, এবং এটার আরেকটা ধরা যেতে পারে, যদি আমি কোনো পোটেনশিয়াল, যদি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যদি কারোর থেকে বেশি হয়, তার মানে তার সেই আয়নটার রিডাকশন এবিলিটি অনেক বেশি। দ্যাট আয়ন রিডাকশন হতে খুবই বেশি উৎসুক। এটা কিভাবে বোঝানো যায় দেখা যাক। আমি কপারের Cu প্লাস 2 প্লাস E naught equal to 0.34 volt. Whether E naught zinc 2 plus zinc equal to minus 0.76 volt. তার মানে এটা যেহেতু অনেক বেশি এটার থেকে, কপার আয়ন সবসময় চাইবে দুটো ইলেকট্রনকে জুড়ে দিয়ে কপার হিসেবে চলে যাওয়া। ওকে, এটাকে আমার রিডাকশন হয়ে যাবে। কে রিডাকশন হয়? কার রিডাকশন হয়? অক্সিডেন্টের রিডাকশন হয়। অক্সিডেন্ট ইলেকট্রন নেয়, রিডাক্ট্যান্ট হয়ে যায়। ঠিক আছে, এটাকে আমি অন্যভাবে লিখতে পারি, অক্স প্লাস ই, এটাকে আমি নোটেশন হিসেবে দিচ্ছি রেড। ফাইন, এবারে দেখছি যে এই দুটোকে যদি আমি একটু জোড়ার চেষ্টা করি, আমি দেখবো এটাকে জুড়লে কি দাঁড়াচ্ছে? রেড অক্স। ঠিক আছে, এই রেডক্স রিয়াকশন হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির একদম মূল বেস বলা যেতে পারে, মূল বেস। ঠিক আছে, এখানেও রেডক্স রিয়াকশন হচ্ছে, অক্সিডেন্ট রিডিউস হয়, রিডাক্ট্যান্ট অক্সিডাইজড হয়। ঠিক আছে, এইখানে কি হবে? যেহেতু এইটা বেশি, তার মানে এটা ইলেকট্রন নিচ্ছে, তার মানে এখানে কি হবে? আর এইটার মাইনাস আবার হতে মানে হচ্ছে, আমি যদি অক্সিডেশন পোটেনশিয়াল হিসেবে দেখি জিঙ্ক 2 প্লাস, তখন এটা প্লাস 0.76 হয়ে যাবে। তার মানে জিঙ্কের অক্সিডেশন এবিলিটি অনেক বেশি, আর কপার প্লাস প্লাসের রিডাকশন এবিলিটি অনেক বেশি। তার মানে কপার প্লাস প্লাস সবসময় দুটো ইলেকট্রন নিয়ে কপার হয়ে যাবে, আর জিঙ্ক ওই ইলেকট্রনটা কোত্থেকে আসবে? কোনো একটা সাপ্লাই থেকে আসবে। ঠিক আছে, সেইটা বোঝার জন্য আমার এখানে এটা জিঙ্ক অক্সিডাইজ হতে চাইবে, আর কপার প্লাস প্লাস রিডিউস হতে চাইবে। ওকে, তা এইখানে দেখা যাক কি হচ্ছে। আমি যদি এটাকে জুড়ে দিই, কানেক্ট করে দিই, নাও আমি ইলেকট্রিক্যালি কানেক্ট করে দিয়েছি, এটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করে দিয়েছি। আমি দেখছি যেহেতু কপারের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল অনেক বেশি পজিটিভ কম্পেয়ার টু জিঙ্ক, কপার সঙ্গে সঙ্গে চাইবে দুটো ইলেকট্রন নিয়ে
কপার প্লাস প্লাসে কপার প্লাস প্লাস কপার হয়ে যাবে, তার মানে এখানে ডিপোজিট হতে থাকবে, কপার ডিপোজিট হবে, কপার ডিপোজিট হবে। এই দুটো ইলেকট্রন কোত্থেকে আসবে? চার্জ কনজারভেশন তো থাকতেই হবে, সেই দুটো ইলেকট্রন কিন্তু সাপ্লাই করবে জিঙ্ক, জিঙ্ক বেরিয়ে আসবে, আর এইখানে দুটো ইলেকট্রন সে ছেড়ে দেবে। এই দুটো ইলেকট্রন এইভাবে যাবে, এখানে আসবে, এইখানে ইউজ হবে। ঠিক আছে, জিঙ্ক কেন বেরিয়ে আসছে? কারণ জিঙ্কের অক্সিডেশন এবিলিটি অনেক বেশি। এবার যদি অক্সিডেশন পোটেনশিয়াল হিসেবে দেখতাম প্লাস 7.76 হতো, আর কপারের অক্সিডেশন পোটেনশিয়াল যদি দেখতাম তাহলে মাইনাস 0.34 হতো। কিন্তু আমাদের যে ডিসকাশন হবে সেই ডিসকাশনটা পুরোপুরি রিডাকশন পোটেনশিয়াল বেসড। আমরা সবসময় কম্পেয়ার করব কার রিডাকশন এবিলিটিটা বেশি। এখানে কপার আয়নের রিডাকশন এবিলিটি বেশি কম্পেয়ার টু জিঙ্ক আয়ন। জিঙ্ক আয়ন তো সিস্টেমের মধ্যে রয়েছে, কিন্তু কপার আয়নটা স্পেসিফিক্যালি প্রেফারেন্সিয়ালি ডিপোজিট হবে, আর জিঙ্কটা বেরিয়ে আসবে সলিউশনে ওই জিঙ্ক থেকে। তার মানে জিঙ্কটা করোড হবে, জিঙ্ক করোড হবে, আর কপার ডিপোজিট হবে, কপার ডিপোজিট হবে। ঠিক আছে, আর ইলেকট্রন এখান থেকে ওদিকে যাবে, যেহেতু ইলেকট্রনটা এখানে, যেহেতু জিঙ্ক ডিজলভ করছে, ইলেকট্রন ওখানে ছেড়ে দিচ্ছে। এইবারে তার মানে দেখা যাক ক্যাথোড অ্যানোড বোঝা কিভাবে যাবে। ক্যাথোড হচ্ছে সেটাই যেখানে ক্যাথোডিক রিয়াকশন হবে, এর বাইরে অন্য কিছু ভাবার দরকার নেই। আমার অনেক সময় এটা কনফিউশন হতে পারে, অনেকেরই হয়ও কনফিউশন, কিন্তু এই ক্যাথোড অ্যানোড আমরা সাইন দিয়ে বুঝবো না। কোনো একটা ইলেকট্রোড পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিন্তু কোনটা ক্যাথোড এবং কোনটা অ্যানোড হবে সেটার ব্যাপারে একটাই উপায়, সেটা ভালো করে বেঁধে শরীরে মানে মনের মধ্যে ঢুকিয়ে নেবার, সেটা হচ্ছে ক্যাথোড সেটাই যেখানে ক্যাথোডিক রিয়াকশন হবে, আর অ্যানোড সেটাই যেখানে অ্যানোডিক রিয়াকশন হবে। এখানে ক্যাথোডিক রিয়াকশন কোথায় হচ্ছে? ডিপোজিশন হচ্ছে নাথিং বাট ক্যাথোডিক রিয়াকশন। তার মানে দিস ওয়ান কপারটা হচ্ছে ক্যাথোড, আর অ্যানোডিক রিয়াকশনটা কোথায় হচ্ছে? এইখানে হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড। ফাইন, তার মানে অ্যানোড ক্যাথোড হয়ে গেল, এবং ইলেকট্রোড তার মানে দুটো ইলেকট্রোড হয়ে গেল আমার। আবার আমি কন্ডাক্টরও দেখতে পাচ্ছি, যেখান দিয়ে ইলেকট্রন বাঁ দিক থেকে মানে জিঙ্ক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, জিঙ্ক এন্ড থেকে কপার এন্ডে যাচ্ছে। আর কারেন্ট ফ্লো কোন দিকে হয়? ইলেকট্রন ফ্লো উল্টো দিকে কিন্তু লাইন কারেন্ট থাকে। দিস আইটা হচ্ছে লাইন কারেন্ট, ওকে, অ্যাম্পিয়ার। সেই অ্যাম্পিয়ারটা তখন কোথা দিয়ে যাবে? কপার থেকে জিঙ্কে কন্ডাক্টরের থ্রু দিয়ে। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কি কনসেপ্ট, কোনটা পজিটিভ টার্মিনাল হয়, কোনটা নেগেটিভ টার্মিনাল হয়? যখন পজিটিভ টার্মিনাল হচ্ছে সেটাই যেখান থেকে লাইন কারেন্ট মুভ করে নেগেটিভ টার্মিনালের দিকে কন্ডাক্টরের থ্রু। ঠিক আছে, তার মানে এখানে দেখছি লাইন কারেন্টটা কপার থেকে জিঙ্কের দিকে যাচ্ছে এবং কন্ডাক্টরের থ্রু দিয়ে যাচ্ছে, তার মানে জিঙ্ক এন্ডটা পজিটিভ হতেই হবে। আর ইলেকট্রন যখন কারেন্টটা আমার জিঙ্কের মধ্যে ঢুকছে, পজিটিভ থেকে মানে জিঙ্কের মধ্যে ঢুকছে, তার একটাই কারণ, যদি সেখানে নেগেটিভ একটা গ্রেডিয়েন্ট থাকে, তার মানে এখানে এইটা তখন নেগেটিভ হতেই হবে। তার মানে আমার অ্যানোডটা এখানে নেগেটিভ, ক্যাথোডটা এখানে পজিটিভ। ওকে, তার মানে ক্যাথোড অ্যানোড আমার জানা হয়ে গেল, কোনটা পজিটিভ হলো কোনটা নেগেটিভ হলো সেটাও জানা হয়ে গেল, এটা নেগেটিভ। ওকে, ফাইন। আবার দেখছি যে কারেন্টটা আমার জিঙ্ক অ্যানোড দিয়ে ঢুকে বেরিয়ে যাচ্ছে সলিউশনে, এবং সেই কারেন্টটা আমি লাইন কারেন্টটা এইটা দিয়ে গিয়ে আবার ঘুরে গিয়ে পুরো সার্কিটটা কমপ্লিট করছে, এবং কপার এন্ডে কিন্তু কারেন্টটা ঢুকছে, কপারের সলিউশন থেকে, ইলেকট্রোলাইট থেকে কপারে ঢুকছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা বুঝতে চলেছি,
কোনো মেটাল কিংবা অ্যালয় থেকে যদি কারেন্ট সলিউশনের মধ্যে আর ইলেকট্রোলাইটের মধ্যে চলে যায়, সেই জায়গাটায় কিন্তু করোশন হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যখনই কারেন্ট মেটাল ইয়া অ্যালয় কম্পোনেন্ট থেকে ইলেকট্রোলাইটে ঢুকে যাবে, বেরোবে, সেই জায়গাটাই করোশন হবে। আর যদি কারেন্ট মেটালের মধ্যে ঢোকে কিংবা অ্যালয়ের মধ্যে কম্পোনেন্টের মধ্যে ঢোকে, কোথা থেকে ঢুকবে? ইলেকট্রোলাইট থেকে মেটালের মধ্যে, তাহলে সেই পোর্শনটায় কিন্তু ক্যাথোডিক রিয়াকশন হবে। এবং ক্যাথোডিক রিয়াকশন হলে আগে কি শিখেছি? ক্যাথোডিক রিয়াকশন হলে তার করোশন টেন্ডেন্সিটাও কমে যাবে। ঠিক আছে, এটাও একটা মস্ত বড় কনসেপ্ট। তার মানে এখানে দেখছি যে অ্যানোড থেকে কারেন্ট, লাইন কারেন্ট বেরিয়ে আসছে, তার মানে সেই জায়গাগুলো করোশন হয়ে যাবে, ডিসলিউশন হবে, জিঙ্ক আয়ন ফর্ম করে জিঙ্ক 2+ করে সলিউশনের মধ্যে চলে আসছে। আর আমি এই কারেন্টটাই তখন এই সল্ট ব্রিজের থ্রু দিয়ে কারেন্টটা মুভ করে গিয়ে আবার কপারে, ইলেকট্রোলাইট থেকে কপারে ঢুকে যাবে, এবং কপারে যেখানে ঢুকবে সেখানে কিন্তু কপার ডিপোজিট হয়ে যাবে। তার মানে করোশন তো হচ্ছে না, ডিসলিউশন তো হচ্ছে না। তার মানে এইটা আমি যদি একটু লিখে নিই তাহলে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে, এটা একটা খুব বড় কনসেপ্ট। সেটা হচ্ছে যে মেটাল পার্ট, or I can say like this, মানে আমরা এইভাবে বলতে পারি, লাইন কারেন্ট or কারেন্ট বলতে পারি, leaving metal part that section corrodes. আর এটাকে একটু মেটাল পার্ট into the electrolyte. That part corrodes, current entering into metal part from the electrolyte, that part is protected. এটা কিন্তু খুব বড় একটা কনসেপ্ট, এটা ভুললে চলবে না। এটাই কিন্তু আমাদের একটা করোশন প্রোটেকশনের ডিজাইন করতে খুব সাহায্য করে। সেটা হচ্ছে এই কনসেপ্টটা দিয়ে আমরা একটা ডিজাইন করি। আমরা কারেন্টটাকে এরকম না করে এরকম করে লিখি, আর এটাকে আমি ইলেকট্রোলাইট করে দিই। এইটার কনসেপ্টটা ইউজ করে আমরা একটা প্রোটেকশন, করোশন প্রোটেকশন করতে পারি। সেটার নাম হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। এই পুরো ক্যাথোডিক প্রোটেকশন কনসেপ্টটা কিন্তু এই দুটো স্টেটমেন্টের উপর বেস করে। তার মানে আমি দেখলাম কি কি শিখলাম। এই যে সেলটা তৈরি হলো, সেই গ্যালভানিক সেল একটা, সেই গ্যালভানিক সেলে আমরা পজিটিভ নেগেটিভ টার্মিনালটা আমরা বোঝার চেষ্টা করলাম, এবং তার সঙ্গে ক্যাথোড অ্যানোডটাও জেনে গেলাম। আর একটা জানলাম যেখানে যে করোশনের জন্য যেটা দরকার, যখনই কারেন্ট মেটাল থেকে বেরিয়ে ইলেকট্রোলাইটে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু করোশন হবে, আর যখনই কারেন্ট ইলেকট্রোলাইট থেকে মেটালে ঢুকবে সেই জায়গাটা কিন্তু করোশন হবে না, রাদার প্রোটেকশন হবে। ওকে, আর কি কি শিখলাম? একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের একটা কনসেপ্টটা কিছুটা জানার চেষ্টা করলাম, আরও জানবো। এবং রিডাকশন মোডে আমরা সব কিছু করছি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সম্বন্ধেও কিছুটা জানলাম, সেটা থার্মোডাইনামিক্স যখন পড়বো তখন আরো বেশি করে জানবো। ঠিক আছে, আরো একটা জিনিস ছোট করে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল আর ক্যাথোড অ্যানোড, এই দুটোর কনফিউশনটা দূর করা যেতে পারে আরো একটা ভাবে, সেটা যদি আমরা ইলেকট্রোলিটিক সেলটাকেও দেখি। আমরা ইলেকট্রোলিটিক সেলে কি দেখেছি? ইলেকট্রোলিটিক সেল, সেখানে আমি ওয়াটার থেকে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন পাই। ঠিক আছে, ওয়াটার থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন পাই ইলেকট্রোলিটিক সেল, ইলেকট্রোলিসিস করি আমরা ওয়াটারকে। এবং সেখানে আমি যদি
দেখি আমি যদি করে অ্যাসিডিক মিডিয়াম ইউজ করি, সেটা হচ্ছে সিম্পল এরকম একটা সেল হবে। এখানে একদিকে দুটো ইলেকট্রোড থাকবে এবং এখানে ওয়াটার আছে এবং অ্যাসিড আছে, অ্যাসিডিক এবং আমি যদি দেখি এবং এখানে আমরা কি করি, এটাকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে জুড়ে দিলাম, এটাকে পজিটিভ টার্মিনাল। এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, একটা ব্যাটারি এবং সে সবসময় ডিসি কারেন্ট দেবে, ডিরেক্ট কারেন্ট সাপ্লাই করবে। এই ব্যাটারিটার একদিকটা হচ্ছে পজিটিভ, একদিকটা হচ্ছে নেগেটিভ, আর যে দিকটায় পজিটিভ টার্মিনালকে কানেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর যে দিকটা নেগেটিভ হচ্ছে সেদিকটা নেগেটিভ টার্মিনাল। এবারে কিরকম রিয়াকশন হয় সেই রিয়াকশনটা দেখা যাক। সেই রিয়াকশনটা হচ্ছে, আমি যখন অ্যাসিডিক মিডিয়াম ইউজ করি, এই দিকটায় নেগেটিভ টার্মিনালে আমার এই রিয়াকশনটা হবে, এই রিয়াকশনটা হবে, এই হাইড্রোজেন গ্যাসটা এটা দিয়ে বেরিয়ে যাবে। আর এই দিকটায় কি হবে, H2O লিকুইড হিসেবে আছে, H2O কি হবে, 2H2O 4 ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে O2 হবে আর 4H+ হবে, এটা হবে। এটাকে অন্যভাবে লেখা গেলে, আগেই দেখেছি এই রিয়াকশনটা, এটা অন্য, এইটাকে এইভাবে দেখতে আমরা অভ্যস্ত, এইভাবে দেখতে অভ্যস্ত। আমার এইখানে যেহেতু এটা ইলেকট্রন লাগছে, ইলেকট্রন কোত্থেকে আসবে, সেল থেকে আসবে, এবং সেলেও তো তার মানে সেলের মধ্যে তো ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তার মানে ইলেকট্রন কোথাও একটা কমতি হচ্ছে, সেই ইলেকট্রনটা সাপ্লাই কোত্থেকে আসবে, এই এন্ড থেকে আসবে, ইলেকট্রন এই এন্ড থেকে যাবে, ইলেকট্রন এইভাবে বেরোবে, এইভাবে যাবে, ইলেকট্রন এইভাবে ঢুকবে। ওকে, ফাইন। এই রিয়াকশনটা কি রিয়াকশন, ক্যাথোডিক রিয়াকশন। কোথায় হচ্ছে, এই এন্ডে হচ্ছে। আমরা আগে কি শিখেছি, ক্যাথোডিক রিয়াকশন যে প্লেটে আর যে মেটাল কম্পোনেন্টের ওপর হবে সেটা হচ্ছে ক্যাথোড। তার মানে এইটা হচ্ছে ক্যাথোড, আর এইটা কি রিয়াকশন, অ্যানোডিক রিয়াকশন। এবং অ্যানোডিক রিয়াকশনটা কেন, দুটো ওয়াটার 4টে ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন হচ্ছে, সেই অক্সিজেনটা বেরিয়ে আসবে এইভাবে, ওকে, আর 4টে হাইড্রোজেন জেনারেট করবে, সেই হাইড্রোজেনটা আবার ওই ক্যাথোডে ইউজ হবে। এবারে এখানে অ্যানোডিক রিয়াকশন হচ্ছে, তার মানে অ্যানোডিক রিয়াকশন, যেখানে অ্যানোডিক রিয়াকশন হবে যে মেটাল কম্পোনেন্টের ওপর, সেটা কি, অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড। ওকে, ফাইন। তার মানে আমি দেখলাম ক্যাথোড এবং অ্যানোড দুটোই ডিসাইড করে ফেললাম যে কি রিয়াকশন হচ্ছে, কিন্তু এখানে টার্মিনালটা দেখা যাক। আগের ক্ষেত্রে ক্যাথোডটা ছিল পজিটিভ, এখানে ক্যাথোডটা নেগেটিভ হয়ে গেল। আগের ক্ষেত্রে অ্যানোডটা ছিল পজিটিভ, এখানে পজিটিভ হয়ে গেল। কাজেই পজিটিভ নেগেটিভ আমরা কিন্তু দেখব যে কারেন্ট কিভাবে মুভ করছে এবং কোন টার্মিনালের সঙ্গে অ্যাটাচ করা আছে, কিন্তু ক্যাথোড এবং অ্যানোড সবসময় আমরা ডিসাইড করব কোন রিয়াকশনটা হচ্ছে। ক্যাথোডিক রিয়াকশন হলে চোখ বুঝে আমরা বলবো ওটা ক্যাথোড, অ্যানোডিক রিয়াকশন হলে চোখ বুঝে আমরা বলবো ওটা অ্যানোড। এইটা কিন্তু খুবই জরুরি, এটা কনফিউজ করে, কাজেই আর কনফিউশন হবে না আশা করি তোমাদের। ঠিক আছে, তা আপাতত আমরা এখানেই শেষ করি, আমরা পরের ক্লাসে আরো অনেক কিছু ডিসকাস করব। ধন্যবাদ।